শান্তা পিলপিল করে চোখ খুলল, নিজেকে একটা অচেনা রুমে আবিষ্কার করে সে কপালে হাত দিয়ে উঠে বসলো। মাথাটা প্রচন্ড ভারী লাগছে। হঠাৎ সবকিছু মনে পড়ে যেতে তার বুকটা ধক করে উঠল। কেউ তাকে অপহরণ করতে সে বুঝতে পেরেছে। বাঁচাও বলে আর্তনাদ করতে চাইল, কিন্তু আর্তনাদ করার আগেই দরজাটা করে প্রবেশ করলো চড়া সুঠাম দেহের এক দীর্ঘ যুবক। শান্তা কেভিনকে দেখে ভয়ার্থ আর কাপা কণ্ঠে বলল, আমায় এখানে কেন নিয়ে এসেছেন? প্লিজ আমাকে ছেড়ে দিন। কেভিন এক চিতে শয়তানি হাসি দিয়ে শান্তার দিকে এগোতে এগোতে কুৎসিত রসিকতার কণ্ঠে বলল, আরে রিল্যাক্স বেবি, এত হাইপার হচ্ছে কেন? তোমাকে তো ছেড়ে দেওয়ার জন্য আনা হয়নি। শান্তা বিছানায় পিছাতে পিছাতে আকুল কণ্ঠে বলল, কেন আমাকে এখানে নিয়ে এসেছেন? কি ক্ষতি করেছি আমি আপনাদের? প্লিজ আমাকে যেতে দিন। কেভিন শান্তার আরো কাছে ঝুঁকে এসে নিঃশাক্ত কণ্ঠে বলল, আরে ডার্লিং, ভয় পেও না, তুমি কোনো ক্ষতি করনি। তবে তোমার এই শরীরটা করছে, সে আমাকে ডাকছে। কাম অন বেবি, জাস্ট এনজয়। বলে সে শান্তার উপর ঝুঁকে পড়ল। শান্তা রাগ আর খেয়ে কেভিনকে ধাক্কা দেওয়ার আপনার চেষ্টা করতে থাকলো। কেভিন শান্তার দুই হাত বিছানায় লক করে দিয়ে তার শরীরে সুবাস নেওয়ার চেষ্টা করতে শান্তা সব শক্তি দিয়ে কেভিনের ঘাড়ে সজোরে কামড় বসিয়ে দিল। আহ, কেভিন যন্ত্রণায় কুঁকিয়ে উঠে বিছানার একপাশে ছিটকে পড়ল। সে হাত দিয়ে ঘাট চেপে ধরে হিংস্র আর রাগী কঞ্চে গর্জে উঠল, এত বড় সাহস! তুই কেভিনকে কামড় দিস? হারামি মেয়ে, ভালোভাবে আদর করতে চেয়েছি আর তুই কামড় দিলি? দাঁড়া, তোর কি অবস্থা করি আমি, দেখ। শান্তা এক মুহূর্ত সময় নষ্ট না করে বিছানা থেকে নেমে আশেপাশে তাকালো। হঠাৎ টেবিলের উপর একটা ভারী মাটির ফুলদানি দেখে সে দ্রুত হাতে সেটা তুলে নিল এবং কেভিনের মাথায় সজোরে আঘাত করল। আহ শিট! কেভিন মাথা চেপে ধরে মেঝেতে বসে পড়ল। তার কপাল বেয়ে তাজা রক্ত গড়িয়ে পড়ছে। সে ব্যথা আর্তনাদ করতে থাকলো। শান্তা বিছানার কোনায় নিজের ব্যাগটা দেখতে পেয়ে সেটা ছোঁ মেরে নিয়ে পাগলের মতো রুম থেকে বেরিয়ে দৌড় দিল। কেভিনের আর্তনাদ শুনে রবিন ঝড়ের গতিতে বেগে রুমে ঢুকলো। কেভিনের রক্তাক্ত অবস্থা দেখে সে আতঙ্কিত কঞ্চে বলা, ওহ গড, এটা কিভাবে হলো? আপনার মাথায় দিয়ে তো অনেক রক্ত পড়ছে। কেভিন রক্তমাখা হাত নিজের জখমটা চেপে ধরে প্রতিহিংসা ভরা ক্রু কণ্ঠে বলা, সুন্দর জিনিসের দাম আর তেজ একটু বেশি থাকে। মেয়েটা পালিয়েছে, ওকে ধর। ওকে আমি এমন শিক্ষা দিব যে ও নিজের নাম উচ্চারণ করতেও ঘৃণা বোধ করবে। শান্তা বাড়ি থেকে বেরিয়ে দেখলো চারদিকে খুটখুটে অন্ধকার। চারিপাশ থেকে বন্য জীবজন্তুর ডাক ভেসে আসছে। তার মানে এটা কোনো গভীর জঙ্গল। হঠাৎ সে দেখলো চারজন লোক তাকে ধরার জন্য হন্য হয়ে আসছে। সে আর কোনো কিছু না ভেবে জঙ্গলের দিকে মরণপণ দৌড় দিল। পিছু পিছু ধাওয়া করলো রবিন আর তার সাঙ্গপাঙ্গরা। পেছন থেকে রবিন হুমকি ভরা কণ্ঠে চিৎকার করলাম, এই দাঁড়া বলছি, পালালে কিন্তু শালার খুব খারাপ হবে। শান্তা থামল না। বাঁচার শেষ চেষ্টাটুকু সে দৌড়াচ্ছে। একসময় হাঁপিয়ে উঠলো, ফুসফুস ফেটে যাওয়ার দশা। চারিদিকে তাকিয়ে দেখলো কেউ নেই। সে দ্রুত নিজেকে আড়াল করার জন্য একটা ঘন ঝোপের ভিতর ঢুকে পড়ল। কিছুক্ষণ পর রবিনরা সেখানে এসে থামলো। রবিন চারপাশ দেখে বাকি ছেলেদের উদ্দেশ্যে আদেশসূচক কঞ্চে পড়ল, গেল কোথায়? এত তাড়াতাড়ি এই জঙ্গল পার হওয়ার কথা নয়। আমার মনে হয় আশেপাশে আছে, সবাই আলাদা হয়ে সার্চ কর। সবাই আলাদা হয়ে শান্তাকে খুঁজতে লাগলো। শান্তার ঝোপের মধ্যে একটা মোটা কাঠের ডালি খুঁজে পেল। সেই ঠিক মুহূর্তেই একটা ছেলে শান্তার একদম কাছে চলে এলো। শান্তার সুযোগকে বুঝে হাতে লাঠি দিয়ে সজোরে ছেলেটার মাথায় আঘাত করলো। ছেলেটা ব্যথা আর্তনাদ করতে গেলে শান্তা খপ করে তার মুখ চেপে ধরল। তারপর অন্য হাতে এক মুঠো ধুলো নিয়ে সজোরে ছেলেটার চোখে মেখে দিল। যন্ত্রণা ছটফট করতে থাকা ছেলেটার পকেট থেকে ফোনটা বের করে নিল। ফোনটা লক করা থাকলো। সে বিন্দুমাত্র দেরি না করে এমার্জেন্সি 999-এ ডায়াল করলাম। ওপাশ থেকে ওসি অখিল পেশাদার গাম্ভীর্য নিয়ে ফোন রিসিভ করে বললাম, হ্যালো, কন্ট্রোল রুম থেকে বলছি। আপনার সমস্যাটা বলুন। স্যার, আমি শান্তা, আমাকে বাঁচান। আমাকে একটা জঙ্গলের ভেতর তুলে নিয়ে আসা হয়েছে। ওরা আমার বড় ক্ষতি করতে চায়। অখিল চমকে উঠল। সে দ্রুত সহকর্মীদের সিগন্যাল দিয়ে তৎপর সাথে বললাম, শান্তা, আমরা তোমাকেই খুঁজছি। শান্ত হও, আমাদের বলো তুমি ঠিক কোন জায়গায় আছো। আমি জানি না স্যার, চারিদিকে শুধু ঘন জঙ্গল আর অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। শোনো শান্তা, ফোনটা একদম কাটবে না। আমাদের সাথে লাইনে থাকো। আমরা তোমার লোকেশন ট্র্যাক করছি। একদম ভয় পেও না। পুলিশ টিম মুভ করছে। জাস্ট হোল্ড অন।
ফোনটা লাইনে রেখে অখিল কম্পিউটারে অপারেটরকে কচিতে স্বরে নির্দেশ দিল। ফার্স্ট এই নাম্বারটা ইমিডিয়েটলি ট্রেস করো। আই ওয়ান্ট দ্য কোঅর্ডিনেটস রাইট নাও। এরপর সে দ্রুত এসপি বাঁধনকে কল দিল। বাঁধন তখন শান্তা নিজের ফোনের লোকেশনে ট্র্যাক করে দেখছিল সেটা তার বাড়িতেই পড়ে আছে। অখিলের ফোন পেতেই বাঁধন উদ্বিগ্ন কিন্তু গম্ভীর কণ্ঠ রিসিভ করলো। অখিল দ্রুত জানালো, শান্তার খোঁজ পাওয়া গেছে। ও 999-এ কল করেছে। ও হিউম্যান ট্রাফিকারদের খপ্পরে পড়েছে। এখন একটা জঙ্গলের ভেতরে আছে। বাঁধন বিদ্যুৎ বেগে উঠে দাঁড়িয়ে কমান্ডিং ভয়েসে জিজ্ঞেস করল, লোকেশন কি পিন পয়েন্ট করা গেছে? আইটি সেল কাজ করছে, কয়েক সেকেন্ডের মধ্যেই পেয়ে যাব। বাঁধন তখন তার গান বেলচা ঠিক করতে করতে চূড়ান্ত পেশাদারিত্বের সাথে আদেশ দিল, লোকেশন পাওয়ার সাথে সাথে আমাকে ম্যাপ ফরওয়ার্ড করো, আর সব কাজ এন্ট্রি পয়েন্ট ব্লক করার জন্য লোকাল থানাকে অ্যালার্ট পাঠাও। হ্যাম অন মাই ওয়ে। কিছুক্ষণের মধ্যে লোকেশন ট্র্যাক করে বাঁধন সহ পুরো টিম পুলিশ রওনা দিল। এদিকে শান্তা সেই ছেলেটার মুখ ছেড়ে দিয়ে পাশে এলিয়ে পড়ল। তার শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে এসেছে। সাথে সাথে ছেলেটা চিৎকার শুরু করতেই সেই শব্দে রবিনরাও দৌড়ে আসো। শান্তাকে দেখতে পেয়েই দুজনেই তাকে টেনে হিঁচড়ে তুলল। রনি আর বাকিরা মিলে আহত ছেলেটাকে পাঁচা খুলে তুলে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। শান্তার তখন জ্ঞান হারানোর মতো অবস্থা। তাকে টেনে হিঁচড়ে আবারও সেই বাড়িতে এনে রুমের ভেতর ছুঁড়ে মারল। শান্তা তার দুর্বল শরীরটা নিয়ে যন্ত্রণায় আর্তনাদ করতে লাগলো। কিছুক্ষণ পর কেভিন আবারও রুমে ঢুকলো। তার মাথায় সাদা ব্যান্ডেজ, চোখ দুটো রাগে রক্ত বন্ধ হয়ে আছে। শান্তা আবারও কেভিনকে দেখে আকুল হয়ে বললাম, প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না, আমি আপনার বোনের মতো। কেভিন ক্ষিপ্ত গতিতে এগিয়ে এসে শান্তা চুলের মুঠি ধরে হিংস্র কণ্ঠে বলল, হারামি মেয়ে, তোর সাহস দেখে আমি অবাক। তুই আমার মাথা ফাটিয়েছিস। তোর আজ এমন হাল করব যে আয়নাতে নিজের চেহারা দেখতেও তুই ভয় পাবি। বলে কেভিন নিজের কোমরে বেল্ট খুলে শান্তার হাত দুটো শক্ত করে বেঁধে দিল। এরপর সে শান্তার গায়ের পোশাক টেনে ছিঁড়ে ফেলল। শান্তা অসহায়ভাবে চোখ বন্ধ করে গগনবিদারী চিৎকার দিয়ে উঠল। ও আল্লাহ, তুমি আমার মরণ লিখো। কেভিন শান্তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং পশুর মতো আচরণ শুরু করলো। শান্তার সারা শরীরে সে কামড়ে ক্ষতবিক্ষত করতে লাগলো। শান্তা আর্তনাদ করতে করতে বাঁচার শেষ আশাটুকু হারিয়ে ফেলছিল। ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড শব্দে লাথি মেরে দরজা ভেঙে ভেতরে ঢুকলো অখিল। ভেতরের দৃশ্য দেখে অখিল কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে চোখ বন্ধ করল। অপমানে আর রাগে তার শরীর কাঁপছে। সে হিতাহিত জ্ঞান হারিয়ে সজোরে এক লাথি মারল কেভিনকে। কেভিন ছিটকে পড়ে চিৎকার করে উঠল। কোন কুত্তার বাচ্চা রে এটা? পেছন থেকে অখিল বজ্র কণ্ঠে গর্জে উঠল। তো রাজরাইল। কেভিন বিছানা থেকে নেমে অখিলকে দেখে চমকে উঠল। তার এই গোপন ডেরায় পুলিশ কিভাবে ঢুকলো সেই ভেবে পেল। শান্তা তখন বিছানায় বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে, কাঁদছে। অখিল এক মুহূর্ত দেরি না করে নিজের গায়ের পুলিশ ইউনিফর্মটা খুলে দ্রুত শান্তার শরীরে জড়িয়ে দিল। এই সুযোগে কেভিন জানলা দিয়ে লাফিয়ে দৌড়ে পালালো। শান্তা কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলল, ওরা আমাকে কলঙ্কিত করে দিল, এই সমাজে আমি আর মুখ দেখাতে পারবো না। অখিল পরম মমতা শান্তাকে নিজের বুকে চেপে ধরে শান্তর স্বরে বললাম, কিচ্ছু হয়নি শান্তা, সব ঠিক হয়ে যাবে। তুমি একদম চিন্তা করো না, আমরা আছি তো। অখিল দ্রুত বাঁধনকে ফোন দিল। বাঁধন তখন বাকি গুন্ডাদের সাথে তুমুল লড়াই ব্যস্ত। চারপাশ থেকে বৃষ্টির মতো গুলি ছুড়ছে অপরাধীরা। পুলিশ বাহিনীর প্রথম আত্মরক্ষার চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তারাও পাল্টা গুলি বর্ষণ শুরু করে। বাঁধন অনেক কষ্টে অখিলকে ভেতরে পাঠাতে পেরেছিল। সে একটা বড় গাছের আড়ালে পজিশন নিয়ে অখিলের ফোন রিসিভ করে হাঁপাতে হাঁপাতে বললাম, আখিল, তুই ঠিক আছিস? শান্তাকে পেয়েছিস? অখিল ওপাশ থেকে গম্ভীর কণ্ঠ কিন্তু কিছুটা স্বস্তির গলায় জানালো, হ্যাঁ, শান্তাকে পেয়েছি। ও সুরক্ষিত আছে। কিন্তু যে অপরাধী শান্তার ক্ষতি করতে চেয়েছিল সে পিছনের জানালা দিয়ে পালিয়েছে। শান্তার অবস্থা খুব একটা ভালো ছিল না। আমি ওকে রেখেই পিছু নিতে পারিনি, আগে ওকে সামলাতে হয়েছে। তুই শান্তার ওখানেই থাক, বাকিটা আমি দেখছি। বলেই বাঁধন রিভলভারটা হাতে নিয়ে পেছনে ঘন জঙ্গলের দিকে দৌড় শুরু করলো। এদিকে কেভিন উমাদের মতো দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা গাছের শিকড়ে হোঁচটকে উপর হয়ে পড়ে গেল। সে ওঠার চেষ্টা করতেই দেখলো জমদূতের মতো তার সামনে দাঁড়ালো বাঁধন। বাঁধন সরাসরি কেভিনের কপালে রিভলভার তাক করার কঠোর কণ্ঠে ঘুরছে উঠল, হ্যান্ডস আপ, একদম নড়চড় করবে না। জাস্ট সারেন্ডার বিফোর দ্য জাস্ট সারেন্ডার বিফোর দ্য ল। আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে একদম খুলি উড়িয়ে দেব। পালানোর রাস্তা বন্ধ। জাস্ট কিপ ইউর হ্যান্ডস ওয়ার আই ক্যান সি দেম।
কেবিনের মুখটা ভয় ফ্যাকাশে হয়ে গেল। সে মরিয়া হয়ে চারপাশ দেখলো। হঠাৎ সে তার পুরনো চতুরতা কাজে লাগিয়ে 2 হাত মাটিতে চেপে ধরে এক মুঠো ধুলো নিল। পলক ফেলার আগে সেই ধুলোটা বাঁধনের চোখে ছুঁড়ে মারল। বাঁধন তীব্র যন্ত্রণায় চোখ মুখ মুহূর্তেই বন্ধ করে ফেলা। তার চোখ যেন পুড়ে যাচ্ছে। সেই সুযোগে কেবিন বাঁধনের হাত থেকে রিভলভারটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। বাঁধনের রাগের আর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। কিসের পেশাদারি নিয়ম সে সব ভুলে গিয়ে চোখ বন্ধ অবস্থায় আন্দাজে কেবিনের নাক বরাবর এক সজোরে ঘুষি মারল। কেবিন ছিটকে মাটিতে লুটিয়ে পড়লো। বাঁধন পকেট থেকে টিস্যু বের করে দ্রুত চোখ মুছে কেবিনের উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর ইচ্ছে মতো মারতে মারতে ক্রুদ্ধ কণ্ঠে বলল, হারামের বাচ্চা, তোকে ভালোভাবে সারেন্ডার করতে বলেছি, আর তুই আমার চোখে ধুলো দিস? তোর কত বড় সাহস, এটা আমি দেখব। কেভিন পাল্টা আক্রমণ করার চেষ্টা করলো, কিন্তু বছরের পর বছর ট্রেনিং নেওয়া বাঁধনের কৌশলের কাছে সে নড়ছে। বাঁধনের মারামারি করার স্টাইল একদম সিনেমার অ্যাকশন হিরোদের মতোই নিখুঁত। কেবিনের নাক মুখ ফেটে রক্ত ঝরতে লাগলো। ধস্তাধস্তির এক পর্যায়ে বাঁধনের বেল্ট থেকে রিভলভারটা মাটিতে পড়ে গেল। কেবিন মাটিতে লুটিয়ে থাকা অবস্থাতেই ওটা দেখতে পেল এবং বিদ্যুৎ বেগে রিভলভারটা হাতে নিয়ে বাঁধনকে লক্ষ্য করে ট্রিগার চেপে দিল। পরপর গুলি শব্দ। বাঁধনের কপালে ভালো যে গুলিটা সরাসরি বুকে না লেগে তার হাতে বিঁধল। বাঁধন যন্ত্রণা চিৎকার হাত চেপে ধরে আর্তনাদ করে উঠল। ওহ শিট। কেবিন চালমাটাল অবস্থায় উঠে দাঁড়িয়ে দৌড় শুরু করলো। বাঁধন এক হাত দিয়ে অন্য হাতের ক্ষতস্থান চেপে ধরা অবস্থাতে কেবিনের পিছু নিল। সে জঙ্গলের লতাপাতা মারি দৌড়তে দৌড়তে একদম হিমশীতল আর জেদি কণ্ঠের চিৎকার করে বলল, ভালোই ভালোই বলছি ধরা দে, তাহলে আজ যদি তোকে জ্যান্ত ছেড়ে না দিই তবে আমিও বাঁধন না। এমন অবস্থা তোর করব যে বেঁচে থেকে তুই প্রতি মুহূর্তে মৃত্যু যন্ত্রণা ভোগ করবি। দৌড়াতে দৌড়াতে বাঁধনের শরীর একদম এখন অবশ হয়ে আসছে। মাথায় প্রচণ্ড ঝিনঝিনি, চোখে ভেঙে ঘুম আসছে। সে বুঝতে পারছে আর কিছুক্ষণ এভাবে চলে সে জ্ঞান হারিয়ে ফেলবে। কিন্তু এই নরপিশাচ অপরাধী কেভিনকে তাকে ধরতে হবে, নাহলে সব শেষ। বাঁধন যখন টলমল পায়ে শেষ চেষ্টাটুকু করছিল, ঠিক তখনই তার চোখের সামনে দিয়ে বিদ্যুৎ বেগে একটা মেয়ে দৌড়ে গেল। বাঁধন মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। সে যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। চাঁদের আবছা আলোয় মনে হচ্ছে কোনো এক রূপকথার পরী জঙ্গল চিরে বেরিয়ে এসেছে। মেয়েটার পরনে থলথবে সাদা রঙের একটা লম্বা ড্রিফট ড্রেস, যার হাতাগুলো অনেক চড়া আর ঝুলন্ত। পিঠে ঝোলানো তীরের তূর্ণ আর হাতে মজবুত একটা ধনুক। তার লম্বা কালো চুলগুলো পিঠ ছাপিয়ে নিচে নেমে গেছে, আর মুখটা একটা পাতলা ওড়না বা কাপড়ে ঢাকা। শুধু রহস্যময় একজোড়া চোখ দেখা যাচ্ছে। মেয়েটা এক মুহূর্ত সময় নষ্ট করল না। সে খুব নিখুঁতভাবে তার তীর ধনুক থেকে একটা তীর লক্ষ্য করে কেবিনের দিকে শাঁসা করে একটা শব্দ হলো, আর তারপরের মুহূর্তে সে বিষাক্ত তীরের ফলা গিয়ে বিঁধল কেবিনের পায়ে। কেবিন মরণ চিৎকার দিয়ে আশ্রে গিয়ে খেয়ে পড়ল মাটিতে। বাঁধন আর দাঁড়িয়ে থাকতে পারল না। তার চোখে মুখের সামনে পুরো জঙ্গলটা যেন ভনভন করে ঘুরছে। সে পাশে থাকা একটা বিশাল পুরনো গাছের সাথে হেলান দিয়ে থপ করে মাটিতে বসে পড়ল। তার ইউনিফর্মের হাত বেয়ে চপচপ করে রক্ত ঝরছে। ঝাপসা দৃষ্টিতে সে শুধু দেখলো সেই সাদা পোশাকের রহস্যময় মেয়েটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। বাঁধন ফিসফিস করে কিছু বলতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরিয়ে হলো না। সে শুধু অপলক দৃষ্টিতে ওই মায়াবী চোখের দিকে তাকিয়ে রইল। মেয়েটি দ্রুত পাদে এসে বাঁধনের সামনে দাঁড়ালো। বাঁধনের হাতের ক্ষত থেকে তখনও গলগল করে রক্ত ঝরছে, যা দেখে মেয়েটি দুশ্চিন্তাজনক চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, ই আল্লাহ, আপনার তো গুলি লেগেছে, অনেক রক্ত বের হচ্ছে। কথাটা বলে মেয়েটি তড়িঘড়ি করে বাঁধনের সামনে হাঁটু গেড়ে বসে পড়লো। চারপাশে ঘন জঙ্গল একদম এখন নিস্তব্ধ। শুধু বাঁধনের যন্ত্রণা কাতর ভারী নিঃশ্বাস আর ঘাসের উপর রক্ত পড়ার শব্দ যেন চারিপাশে নিস্তব্ধতাকে আরও গাঢ় করে দিচ্ছে। গাছের গায়ে হেলান দিয়ে থাকা বাঁধন ব্যথা কুকড়ে যাচ্ছিল, তবুও অসীম কষ্টে চোখ তুলে মেয়েটার দিকে তাকে ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করলাম, কে তুই? আর এই বিষাক্ত জঙ্গলে একা কি করছো? মেয়েটা তার কোনো কথার জবাব দিলই না। তার চোখে এখন এক অদ্ভুত দৃঢ়তা আর অজানা ভয় খেলা করছে। সে নিজের পোশাকের আড়াল থেকেই একটা ছোট্ট তীক্ষ্ণ ছুরি বের করলো। এক মুহূর্ত দেরি না করে সে বাঁধনের হাতের ক্ষত স্থানে ছুরিটা ছোঁয়ালো। ধাতব ফলার স্পর্শ লাগতে বাঁধন যন্ত্রণা ছটফট করে উঠল। ও শিট, নো নো নো।
মেয়েটা তবুও থামলো না, তাতে তো হচ্ছে অত্যন্ত সাবধানে কিন্তু কাপা হাতে মাংসের ভেতরে ঢুকে যাওয়া গুলির মাথাটা খুঁজে বের করলো। তারপর হঠাৎ করে সজোরে এক টান দিল। বাদন সজোর আর্তনাদ করে উঠল। যন্ত্রণায় তীব্রতা সইতে না পেরে সে অবচেতনভাবে মেয়েটাকে নিজের দিকে হ্যাঁচকা টানে টেনে নিল এবং শক্ত করে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরল। সেই মুহূর্তে যেন পুরো পৃথিবীটি থমকে গেল। চারপাশের জঙ্গল, বাতাসের শব্দ যেন সব মুহূর্তে উধাও হয়ে গেল। শুধু শোনা যাচ্ছিল বাঁধনের বুকের ভেতর ধুকপুক করা পাগলাটে হৃদস্পন্দন। মেয়েটা একদম পাথরের মতন স্থির হয়ে গেল। বাঁধনের বুকের এত কাছে থাকা অবস্থায় সে স্পষ্ট শুনতে পাচ্ছিল তার হৃৎপিণ্ডের প্রতিটি আঘাত। মেয়েটি নিজের শরীর কাঁপতেই লাগলো, নিঃশ্বাস হয়ে এলো এলোমেলো। এই অদ্ভুত স্পর্শ তার ভেতরে চেনা জগৎটাকে মুহূর্তেই তছনছ করে দিচ্ছে। হঠাৎ করেই শোভিত ফিরল মেয়েটি। সে ছিটকে নিজেকে সরিয়ে নিল। এক মুহূর্ত আর সেখানে দাঁড়ালো না। পেছন ফিরে না তাকিয়ে তীরের বেগে দৌড়ে হারিয়ে গেল ঘন জঙ্গলের গহীন অন্ধকারে। বাদন ঝাপসা চোখে অপলক চেয়ে রইল তার চলে যাওয়ার পথের দিকে। প্রচণ্ড ব্যথার মাঝেও তার ছোচে কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটে উঠল। সে কাঁপা কাঁপা গলায় ভিড় করে বলল, তুমি যেই হও, তোমাকে একদিন আমার সামনে আসতেই হবে। আমি তোমাকে খুঁজে বের করবই। কতটুকু উচ্চারণ করার শক্তিটুকুও যেন নিভে গেল। বাদন ওইখানে নিথর হয়ে জ্ঞান হারিয়ে ফেল। পুরো ময়মনসিংহ শহর জুড়ে যেন এখন এক স্বস্তির নিঃশ্বাস পড়েছে। শহরের সবথেকে কুখ্যাত পাপিষ্ঠ আসামি কেভিন ধরা পড়েছে। আর এই খুশিতে চারিদিকে রীতিমতো বিজয় উল্লাস চলছে। কাল রাতের বিশাল পুলিশ বাহিনী জঙ্গল ঘিরে ফেলে কেভিনকে খাঁচায় বন্দি করে নিয়ে গেছে। তার ক্ষত বিক্ষত বাঁধনকে দ্রুত হাসপাতালে সরিয়ে নেওয়া হয়। রহমান পরিবারের সবাই হাসপাতালে ভিড় জমেছে, শুধু রূপা ছাড়া। সে কোনো এক অজানা কারণে নিজেকে বাড়িতে বন্দি করে রেখেছে। বিকেলের নিচে রোদে বাঁধনকে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়। আকাশ অত্যন্ত সাবধানে নিজের কাঁধে ভর দিয়ে বাঁধনকে তার রুমে নিয়ে আসলো। বিছানায় আছোয়া হয়ে বসিয়ে দিয়ে আকাশ পরম মমতায় বললাম, তো একটু জিরিয়ে নে, শরীরটা অনেক ধকল গিয়েছে, এখন বিশ্রাম নিলে ভালো লাগবে। বাঁধন ফ্যাকাশে মুখে আকাশের দিকে তাকিয়ে ক্ষীণ স্বরে জিজ্ঞেস করলাম, শান্তা ঠিক আছে? হ্যাঁ, ও একদম ঠিক আছে। কাল রাতেই অখিল নামের ওসি সাহেব নিজেও দায়িত্বে ওকে বাসায় পৌঁছে দিয়ে গেছেন। বাঁধন আর কথা বাড়ালোই না। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। সে চুপচাপ বিছানার বালিশে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে রইল। কিন্তু চোখ বন্ধ করতেই রাতের সে ঘুটঘুটে অন্ধকার জঙ্গল আর রহস্যময় মেয়েটির উজ্জ্বল চোখ জোড়া বিদ্যুতের মতো তার মনের পর্দায় ভেসে উঠল। বাঁধন মুহূর্তে চোখ খুলে আবারও বন্ধ করলো। তার বুকের ভেতর একটা অজানা কৌতূহল তোলপাড় শুরু করেছে। কি জানি, কেন জানি ওই মায়াবী চোখ জোড়া তার বড্ড চেনা লাগছে, যেন কোনো এক হারানো স্মৃতির পাতা। এই দৃষ্টি সে আগে থেকে চেনে, কিন্তু হাজার চেষ্টা করেও সে চেনা মুখটা সে মনে করতে পারছে না। অস্থিরতা আর যন্ত্রণায় বাদন নিজের মাথায় হাত দিয়ে চেপে ধরল। আকাশ তাকে কুকড়ে যেতে দেখে উদ্বিগ্ন হয়ে বললাম, খুব মাথা ব্যথা করছে, টিপে দেবো কি? বাদন সামান্য মাথা নেড়ে না করলো। তারপর অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে একটু গম্ভীর স্বরে বললাম, তো এখন যা আকাশ, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। আকাশ আর জোর করলো না, নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল। জানলার পর্দা ভেদ করে আসা বিকেলের মরা আলোয় বাঁধন একাই পড়ে রইল তার এক রহস্য আর সেই অদ্ভুত ভালো লাগার অনুভূতি নিয়ে। ওই মেয়েটি আসলে কে ছিল? কোনো অদৃশ্য রানী নাকি রক্ত মাংসের কোনো মানুষ? রূপার মনে আজ একদমই শান্তি নেই। রুমে একা দম বন্ধ লাগছিল দেখে সে ক্যান্টিকে কোলে নিয়ে ধীর পায়ে ছাদে উঠে এলো। রেলিং ধরে আনমনে আকাশের দিকে তাকিয়ে রইল সে। বুকের ভেতরটা কেন জানি অজানাই এক অস্থিরতায় দুলছে। ঠিক সেই মুহূর্তেই রহমান বাড়ির সামনে একদম দামি গাড়ি এসে থামলো। একটা গাড়ি থেকে নামলেন দীর্ঘদেহী এক গম্ভীর বয়স্ক মানুষ। নাম তার হায়দার শেখ। তার ঠিক পেছন পেছন নেমে এলো এক সুন্দরী তরুণী। মেয়েটি আর কেউ না, রূপার প্রিয় বন্ধু বৃষ্টি। বৃষ্টির ছাদে রূপাকে দেখতে পেয়ে নিজ থেকে হাত নেড়ে হাই দিল। রূপা ম্লান হেসে পাল্টা সাড়া দিল। বৃষ্টি তার বাবা হায়দার শেখের সাথে বাড়ির ভেতর প্রবেশ করলেন। ড্রয়িং রুমে তখন হাজি রহমান আর আহসান রহমান বসে টিভি দেখছিলেন আর সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনাই করছিলেন। হায়দার শেখ ঘরে ঢুকে সবার সাথে কুশল বিনিময় করলেন। বৃষ্টিও বড়দের সালাম দিয়ে মিষ্টি করে কথা বলল। হায়দার শেখ কিছুক্ষণ ইতস্তত করে হাজি রহমান আর আহসানের দিকে তাকিয়ে বললেন, আসলে আমি একটা বিপদে পড়ে আপনাদের কাছে এসেছি, যদি একটু সাহায্য করতেন। ওইদিকে কোথায় যাস? অবশ্যই বলুন।
ভাই সাহেব, কি সাহায্য করতে পারি আমরা? হাদাসে বৃষ্টির মাথায় হাত রেখে একটু চিন্তিত স্বরে বলেন, আসলে হুট করে সিলেটে আমার একটা বড় বিজনেস ডিল পড়েছে। আমাকে কিছুদিনের জন্য সেখানে যেতে হবে। আপনারা তো জানেনই ওনার মা নেই, বাড়িতে ও একদম একা। তাই আমি চাইছিলাম আমি ফিরে না আসা পর্যন্ত ও আপনাদের বাড়িতেই থাকুক, যদি আপনাদের আপত্তি না থাকে। আরে হায়দার, এটা কেমন কথা? তোমার মেয়ে কি আমাদের বাড়ির মেয়ে না? ও তো আমার নাতনির মতোই। এই জন্য আবার অনুমতি নিয়ে হয় নাকি? আহসান রহমান চায়ের কাপে চুমুক দিয়ে বৃষ্টির দিকে তাকে স্নেহের সুরে বললেন, বৃষ্টির যতদিন ইচ্ছে ততদিন এখানে থাকবে, দরকার পড়লে সারা জীবন থাকবে, কারণ ও আমার মেয়ের মতো। কথাবার্তার মাঝে হায়দার শেখকে নাস্তা দেওয়া হলো। তিনি কিছুক্ষণ গল্প করে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। বৃষ্টি তখন রূপার কাছে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে তরতরি উঠতে লাগলো। ঠিক সেই মুহূর্তে আকাশ ফ্রেশ হয়ে ফোনের স্ক্রিনে বুঁদ হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। বৃষ্টি উত্তেজনায় উপরের দিকে তাকাতে ভুলে গেছে, তাই কেউ কাউকে খেয়ালই করলো না। হঠাৎই সিঁড়ির বাঁকে বৃষ্টি সজোরে আকাশের সাথে ধাক্কায় খেলো। ধাক্কার চোটে সে ভারসাম্য হারে পেছন দিকে হেলে পড়ে যেতেই নিল। আকাশের চোখের পলকে বৃষ্টির কোমর জড়িয়ে ধরে পতন থেকে রক্ষা করলো। বৃষ্টি ভয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। আর আকাশ মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর বৃষ্টিকে সোজা করে দাঁড় করিয়ে একটু বিযুক্ত স্বরে পড়ল, চোখ কি পকেটে থাকে? দেখে চলতে পারো না? পরিচিত পুরুষালী কণ্ঠস্বরে বৃষ্টির বন্ধ চোখের পাতা কাঁপল। চোখ মেলে সামনে আকাশকে দেখে সে এক ঝটকায় দুপা পিছিয়ে গেল। বৃষ্টির বুকের হাত পিচ আবারও থকথক করে বাড়তে শুরু করেছে। তাকে চুপ করে থাকতে দেখে আকাশ বৃষ্টির চোখের সামনে তুড়ি বাজে বাঁকা হেসে বলল, ও হ্যালো, এই যে মিস, শুনছেন? চোখ নামান, ওভাবে চেয়ে থাকলে মাছি ঢুকে যাবে তো। বৃষ্টি চমকে উঠে ঘর থেকে বের হলো। তারপর আমতা আমতা করে নিচু স্বরে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার। আসলে সরি, আমি একদম খেয়াল করি নাই। ইটস ওকে, তবে নেক্সট টাইম থেকে দেখে চলবে, মনে থাকবে। বৃষ্টি শুধু নিচু হয়ে হাসচোখ মাথা নাড়ল। আকাশ আর কোনো কথা না বাড়িয়ে ফোনে স্ক্রল করতে করতে নিচতলায় নেমে গেল। বৃষ্টি বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফেলে নিজের ধকধক করতে থাকা বুকটাকে শান্ত করার চেষ্টা করলো। তারপর সিঁড়ি ভেঙে ছাদে উঠে এলো। রূপা তখনও রেলিং ধরে বাইরের দিকে তাকিয়েছিল। বৃষ্টি পা চিপে চিপে একদম পেছনে এসে রূপার চোখ দুটো হাত দিয়ে চেপে ধরল। রূপা মোটেও চমকালো না, বরং ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বললাম, হয়েছে, আর চোখ ধরতে হবে না। আমি ভালো করেই জানি এইটা আমার মেঘ থেকে নেমে আসা বৃষ্টি হবে। বৃষ্টি হাত ছেড়ে দিয়ে রূপার পাশে গিয়ে দাঁড়ালো এবং একটি অভিমানী সুরে বলল, আমাকে দেখেও তুই নিচে নামলি না কেন রে? কারণ আমি জানতাম যে তুই নিজে থেকেই এখানে আসবি। তোর জন্য একটা বড় সারপ্রাইজ আছে রূপা। কি সারপ্রাইজ? আমি কিছুদিন তোদের বাসাতেই তোর সাথে থাকবো। সত্যি বলছিস? একদম সত্যি, সত্যি সত্যি সত্যি। রূপা খুশিতে আত্মহারা হয়ে বৃষ্টিকে জড়িয়ে ধরে বলল, উফ, দারুণ হবে, আমরা অনেক গল্প করব। বৃষ্টি রূপার আলিঙ্গন থেকে নিজেকে একটু ছাড়িয়ে নিয়ে রহস্য করে বলল, গল্প তো অবশ্যই করব, তবে তার আগে আমি তোর ওই অহংকারী ভাইকে একটু দেখব। অহংকারী ভাই মানে? তুই কার কথা বলছিস? আর কার আবার, আমি বাঁধন ভাইয়ার কথা বলছি। রূপা আর বৃষ্টি ছাদে দাঁড়িয়ে গল্প করতে থাকলো। এরই মধ্যে নিচের রাস্তায় পরিচিত বাইকের শব্দে দুজনেই নিচে তাকালো। দেখলো ইশতিয়াক বাইক থামিয়ে স্টাইল করে সানগ্লাসটা খুলো। তারপর বাইকে হালান দিয়ে দাঁড়িয়ে একবার আজকে রূপার দিকে তাকিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল, যেন সে আসলে অন্য কোনো কাজে এসেছে এখানে। আজ রনির সাথে আসেনি, ইশতিয়াক একা এসেছে। ইশতিয়াককে দেখে বৃষ্টি শিকুচকে বললাম, তোদের বাসার সামনে এই ছেলে কোত্থেকে আসলো? রূপা বিরক্তি নিয়ে পোষা ক্যান্ডির মাথায় হাত বুলাতে বুলাতে বললাম, কে জানে কোন আকাশ থেকে উড়ে আসলো। প্রতিদিন আসে নাকি? কি বলিস? কি প্রতিদিন আসে মানে? আগে কি আসতো? না, কিছুদিন ধরে আসছে। বৃষ্টি এবার রহস্যময় হাসি দিয়ে ভীষণ নাচিয়ে বলা, ব্যাপারটা তো মোটেও সুবিধার মনে হচ্ছে না। কেন? এই ইশতিয়াক আবার তোর প্রেমে পড়লো নাকি? রূপা আকাশ থেকে পড়ার মতো ভঙ্গি করে বললাম, ইশতিয়াককে?
আরে এই ছেলে তো ইশতিয়াক, ওর নাম ইশতিয়াক। বৃষ্টি নিচে ইশতিয়াকের দিকে ইশারা করে বলল। রূপা এক পলক নিচে ইশতিয়াকের দিকে তাকালো। ইশতিয়াক তখনও ফোন চাপছে আর আর চোখে উপরের দিকে তাকাচ্ছে। এমন একটা ভাব ধরছে যেন সে রূপা দেখেইনি। বৃষ্টি ফিসফিস করে বলল, আমার মনে হচ্ছে ইশতিয়াক নির্ঘাত তোর প্রেমে পড়েছে। ফালতু ফালতু কথা একদম বলবি না। আরে রাগ করিস কেন, আমার যা মনে হলো তাই বললাম। রূপা আর কোনো তর্কে গেল না। তবে বৃষ্টি এবার সাহস করে নিচে ইশতিয়াকের দিকে সরাসরি তাকালো। তারপর বেশ জোরে সোরে গলা খাকারি দিয়ে ডাকলো, এই ইশতিয়াক ভাইয়া। ওপর থেকে নিজের নাম শুনে ইশতিয়াক ফোন থেকে মাথা তুলে উপরে তাকালো। বৃষ্টি হাত নেড়ে হাই দিয়ে বলল, ভাইয়া আপনি এখানে, কোনো কাজ আছে নাকি? ইশতিয়াক এবার আর চোখে রূপার দিকে তাকালো। রূপা দ্রুত অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। ইশতিয়াক বৃষ্টির দিকে তাকে মুচকি এসে বললাম, আরে না, এমনি আসছি। তা তুমি এখানে? আসলে ভাইয়া আমি রূপাদের বাড়িতে কিছুদিন থাকবো, আব্বু একটু সিলেট গেছে তো তাই। ওহ ভালোই, তাহলে তো তোমাদের ঈদের দিন দুই ফ্রেন্ড একসাথে কাটবে। ভাইয়া। ইশতিয়াক এবার রূপার নির্লিপ্ত ভাব দেখে একটু ইতস্তত করে বলল, আচ্ছা, তোমার ফ্রেন্ড কি আমাকে দেখে রাগ করে? বৃষ্টি রূপার দিকে তাকালো। রূপা বাধ্য হয়ে নিচে ইশতিয়াকের দিকে সরাসরি তাকালো। সে বেশ স্পষ্ট গলায় বলল, রাগ কেন করবো ভাইয়া, আপনি তো আগেই বলে দিয়েছেন যে আপনি রাস্তায় আসেন, আর রাস্তা সরকারি, যার খুশি যখন মন চায় আসবে। ইশতিয়াক রূপার কথা শুনে এক চিলতে হাসলো। রূপার এই কৌশলী উত্তর শুনে সে বেশ মজা পেয়েছে। সে হালকা মাথা নেড়ে বলল। সেটাই। হঠাৎ ইশতিয়াকের ফোন বেজে উঠল। ইশতিয়াকের ফোনের তীক্ষ্ণ শব্দে রূপা আর বৃষ্টির আড্ডায় ছেদ পড়ল। ফোনের কথা শেষ করে ইশতিয়াক বাইকে উঠে বসল। তারপর ছাদের দিকে তাকে হাত নেড়ে বেশ আয়েসি ভঙ্গিতে বলল, আজ চলে, কাল আসবো আবার, তখন দেখা হবে। বাইকের গগনবিদারী শব্দ তুলে এসে ঝড়ের গতিতে চলে গেল। বৃষ্টি নিচের দিকে তাকিয়ে থেকে আপন মনে বলল, আমার মনে হয় ইশতিয়াক যতই এলাকার গুন্ডা হোক না কেন, মনের দিক থেকে হয়তো অনেক ভালো। রূপা কোনো উত্তর দিল না। তার মনটা কোনো এক চিন্তায় মগ্ন। ছাদে আর ভালো লাগছিল না। না বলে তারা দুজনে নিচে নামার জন্য দরজার দিকে পা বাড়লো। এদিকে নিজের রুমে শুয়ে থাকতে থাকতে বাঁধনের দম বন্ধ হয়ে আসছিল। বিকেলে শান্ত বাতাসটুকু গায়ে লাগলে হয়তো শরীরে ক্ষত আর যন্ত্রণার ভার কিছুটা কমবে, এই আশায় সে আকাশের কাঁধে ভর দিয়ে খুব সাবধানে সিঁড়ি ভাঙতে শুরু করলো। ব্যথায় তার মুখটা বারবার কুঁচকে যাচ্ছিল। আকাশ তাকে শক্ত করে ধরে রেখে বলছিল, সাবধানে পা ফেল। ঠিক ছাদের দরজার মুখে আসতে দুই পক্ষ একদম মুখোমুখি হয়ে গেল। রূপা আর বৃষ্টি বের হতে যাচ্ছিল। আকাশ আর বাঁধনকে নিয়ে ছাদে পা রাখলো সবে মাত্র। রূপা নিজের বাড়ির ছাদে ওই দাপুটে অফিসারকে দেখে যেন আকাশ থেকে পড়লো। তার চোখ চড়কাচ। আর বাঁধনও ঠিক ততটাই অবাক হলো ওই জেদি মেয়েচিকে নিজের বাড়ির অন্দরমহলে দেখে। সে ফিকুচকে সরাসরি জিজ্ঞেস করলো, তুমি এখানে? রূপা বিস্ময়ে বিমূঢ় হয়ে তোতলাতে বলল, আপনি 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 আমাদের বাড়িতে কিভাবে? বাঁধনের মেজাজটা এবার চড়ে গেল। সে কর্কশ স্বরে বলল, হোয়াট? তোমাদের বাড়ি মানে? কি আবল-তাবল বলছো? আকাশ পাশে দাঁড়িয়ে অদ্ভুত পরিস্থিতি দেখে থমকে গেল। সে বাঁধনের দিকে তাকে অবাক হয়ে জিজ্ঞেস করল, বাঁধন, তুই রূপাকে চিনিস নাকি? বাঁধন আকাশের দিকে ফিরে বিরক্তি ভরা গলায় বলল, চিনব না কেন? এই মেয়ের সাথেই তো রাস্তায় আর ডিএজ অফিসে আমার দেখা হয়েছিল। আকাশ বিস্ময় চোখ কপালে তুলে অবিশ্বাসের সুরে বলল। তার মানে তোর সাথে আগেই রূপার কথা হয়েছে? বাঁধন ঠিক মেলাতেই পারছিল না আকাশ আসলে কি বলছে। সে বিভ্রান্ত হয়ে পাল্টা প্রশ্ন করল, তুই আসলে কি বলছিস? আকাশ সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আরে আমি এই রূপার কথা বলছি। আমিও তো এই মেয়ের কথাই বলছি। তুই চিনিস নাকি ওকে? আকাশ এবার হো হো করে হেসে উঠলো। হাসতে হাসতে সে বাঁধনের দিকে তাকিয়ে বলল, তুই কি সত্যি পাগল হয়ে গেছিস বাঁধন? ওকে চিনবো না মানে? আরে ও রূপা, তোর ছোট বোন, গাধা।
বাদনের মনে হলো কেউ যেন সজোরে তার মাথায় ভারী কোনো পাথর দিয়ে আঘাত করলো। মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিল। সে পাথরের মতো স্থির হয়ে রূপার দিকে তাকালো। তার মানে এই মেয়েটি তার সেই সৎ বোন, যাকে সে এতদিন মনে মনে ঘৃণা করে এসেছে, আর চিনতে না পেরে তার সাথে লিপ্ত হয়েছে চরম ভালো লাগায়। এদিকে রূপার অবস্থাও আরও করুণ। তার পুরো শরীর যেন অবশ্যই আসছে, চারপাশের দেয়ালগুলো দুলছে বলে মনে হচ্ছে। এক তীব্র যন্ত্রণাদায়ক সত্য, আর সত্য তার অস্তিত্বকে দুমড়ে মুছে দিচ্ছে। যেই পুরুষের প্রতি তার মনে এক অদ্ভুত ভালো লাগার অনুভূতি দানাবাতে শুরু করেছিল, সেই পুরুষটি তার নিজের ভাই। মুহূর্তেই রূপার চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে এলো। চারপাশে গাঢ় অন্ধকার ঢেকে গেল। সে জ্ঞান হারিয়ে পড়ে যেতে নিলে বাঁধন নিজের চোট পাওয়া হাতে তীব্র ব্যথা উপেক্ষা করেই তাকে শক্ত করে ধরে ফেলল। রূপার কোল থেকে ক্যান্ডিকে লুফে নিল বৃষ্টি। রূপার বৃষ্টির মাথা নাড়তে নাড়তে আর্তনাদ করে উঠল। এই রূপা, কি হয়েছে তোর? তুই এভাবে জ্ঞান হারালি কেন? কিন্তু রূপার কোনো সারা শব্দ নেই। বাঁধন এক পলক রূপার ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটার দিকে তাকালো। তার বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় ধক করে উঠল। পরক্ষণেই কঠিন বাস্তবতায় চোখ ফিরে নিল সে। নিজের ক্ষতবিক্ষত হাতের যন্ত্রণা তুচ্ছ করে রূপাকে সযত্নে কোলে তুলে নিল। আকাশ ব্যতিব্যস্ত হয়ে বলল, মনে হয় জ্ঞান হারিয়েছে। বাঁধন, তোর শরীর তো জখম, আমার কাছে দে ওকে। বাঁধন কোনো কথা বলল না। একটা পাথরের মূর্তির মতো নির্বিকার মুখে রূপাকে পাজা কোলে করে নিয়ে নিচে নেমে গেল। বৃষ্টি ছাদে হতভম্ব হয়ে দাঁড়ালো। সে বুঝতেই পারল না কয়েক মুহূর্তের ব্যবধানে ঠিক কী ঘটে গেল। আকাশ বৃষ্টির দিকে তাকে শান্ত স্বরে বলল, সন্ধ্যা হয়ে আসছে, তুমি নিচে নেমে আসো। আকাশ নেমে গেল। তার পেছন পেছন ঘোরের মধ্যে থাকা বৃষ্টিও পা বাড়ালো। বাঁধন রূপাকে নিচে ড্রয়িং রুমে নিয়ে এলো। হঠাৎ বাঁধনের কোলে নিথর রূপাকে দেখে আহসান রহমান আর হাজি রহমান দুজনেই সোফা ছেড়ে আতকে উঠে দাঁড়িয়ে গেলেন। আহসান রহমান দ্রুত এগিয়ে এসে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, কি হয়েছে রূপার? বাঁধন কোনো উত্তর দিল না। সে রূপাকে সোফায় সাবধানে শুয়ে দিয়ে ছোট্ট করে বললাম জ্ঞান হারিয়েছে। বলেই সেখানে এক মুহূর্ত আর দাঁড়ালো না। কারো কোনো প্রশ্নের জবাব দেওয়ার মতো মানসিক অবস্থা তার নেই। বড় বড় পা ফেলে নিজের রুমে ঢুকে সজোরে দরজাটা বন্ধ করে দিল সে। আহসান রহমান তড়িঘড়ি করে পানি এনে রূপার চোখে মুখে ছিটিয়ে দিলেন। কয়েক মুহূর্ত পর রূপা ধীরে ধীরে চোখ মেল। সে ফ্যাল করে আশেপাশে তাকিয়ে সবকিছু বোঝার চেষ্টা করছিল। হাজি রহমান ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে ব্যাকুল হয়ে বললেন, তুই ঠিক আছিস তো দিদি ভাই? হুট করে এভাবে জ্ঞান হারালি কেন? রূপার মস্তিষ্কে তখন সেই রূঢ় সত্যটা হাতুড়ির মতো বাড়ি দিচ্ছে। বাঁধন তার ভাই, এই চিন্তাটা আসতে তার বুকটা আবারও ধক করে উঠল। নিজের মনের গোপন অনুভূতিগুলোর কথা ভেবে সে এক চরম অস্বস্তিতে কুকড়ে গেল। সে হাজি রহমানের দিকে তাকে কোনো মতে নিজেকে সামনে নিয়ে বলল, আসলে দাদু, জানি না হঠাৎ মাথাটা কেমন জানি ঘুরে গেল। রজনী রহমান খবর পাওয়া মাত্রই উদ্বেগ নিয়ে রুম থেকে বেরিয়ে এলেন। রূপাকে সোফায় ওভাবে পড়ে থাকতে দেখে তিনি বরাবরের মতো বকাঝকা শুরু করে দিলেন। কতবার বলছি না খেয়ে থাকবি না, শরীর দুর্বল হয়ে যাবে। শুনলি তো আমার কথা? এখন দেখ কি অবস্থা হয়েছে। আহা, চুপ করো তো তুমি। মেয়েটাকে পেলেই বকাঝকা শুরু করো। ওকে আগে রুমে নিয়ে যাও, একটু রেস্ট করুক। বৃষ্টি আর রজনী রহমান মিলে রূপাকে ধরে ধরে রুমে নিয়ে আসলেন। রজনী রহমান আরও কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দিয়ে সেখান থেকে চলে গেলেন। তিনি যেতে বৃষ্টি বেশ উত্তেজিত হয়ে রূপার পাশে বসল। এই, তুই কি তোর ভাইয়ের রূপ দেখে জ্ঞান হারিয়েছিস নাকি অন্য কিছু? না মানে বাঁধন ভাইয়া দেখতে তো পুরাই অস্থির। এক কথায় ক্রাশ খেয়েছি রে। যদিও জানি এটা ক্রাশ নামক বাস। ফালতু কথা বন্ধ করতো, ব্যাপারটা ওরকম মোটেও না। তাহলে কি? রূপা আর চেপে রাখতে পারল না। রাস্তা থেকে শুরু করে ডিআইজি অফিস পর্যন্ত বাদরের সাথে তার যতবার আর কথা, ওই অদ্ভুত অনুভূতির কথা ছিল, সব বৃষ্টির কাছে বলে দিল। সব সেরে বৃষ্টি হাসতে হাসতে বিছানায় বালিশ সব এলোমেলো করে ফেল। বলিস কি? পৃথিবীতে তুই মনে হয় একমাত্র বোন যে নিজেরই সৎ ভাইয়ের উপর অন্যরকম অনুভূতি অনুভব করেছিস। দেখ, হাসবি না একদম, মুখ ভেঙে দিব তোর।
আমার কি করার ছিল? আমি কি জানতাম যে উনিই আমার ভাই হবেন? বৃষ্টির হাসি থামছে না, আর রূপার বুকের ভেতরটা সেই অস্বস্তিতে এখনো তোলপাড় করছে। রাত 10টা বেজে গেছে, কিন্তু বাঁধন এখনো রুমের দরজা খোলেনি। ওইদিকে রূপাও খাবে না বলে নিচে আসছে না। সবাই ডাকতে গেলে বারবার শুধু বলছে পরে খেয়ে নিবে। বৃষ্টির প্রচণ্ড খিদে সে খেয়ে দিয়ে নিজের মতো করে ঘুমিয়ে পড়েছে, কিন্তু রূপার চোখে এক ফোঁটাও ঘুম নেই। তার বুকের ভেতরটা এক বৃষ্টি অস্বস্তিতে ধকধক করছে। এই কয়েকদিনেও ওই মানুষটার প্রতি নিজের মনে যে ভালো লাগার বীজ বুনেছিল, এখন সেটা ভাবতে নিজের উপর ঘৃণা হচ্ছে তার। সে নিজেকেই নিজে শাসাচ্ছে কিভাবে এই বাঁধন ভাইয়ের সামনে যাবে। রাত বাড়ার সাথে সাথে রূপার পেটের ক্ষুধাটাও পাল্লা দিয়ে বাড়ছে। মনে মনে ভাবলো এত করে নিশ্চয়ই বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। এই সুযোগটা চট করে খেয়ে আসাই বুদ্ধিমানের কাজ হবে। যে ভাবা সেই কাজ। সে পা চিপে চিপে রুমের দরজা খুলে বের হলো। নিচে নেমে ড্রয়িং রুমটার আলোটা জ্বালালো সে। ডাইনিং টেবিলে গিয়ে দেখলো খাবারগুলো আগে থেকে যত্ন করে বেড়ে ঢেকে রেখে দিয়ে গেছে। নিঃশব্দে খেতে বসলো সে, কিন্তু বিপত্তিটা ঘটলো মাঝপথে। খাওয়ার মাঝখানে হঠাৎই তার প্রবল কাশি উঠে গেল। কাশির চোটে রূপা নাজেহাল অবস্থা, চোখ মুখ লাল হয়ে গেছে, অথচ সেই উত্তেজনায় পানির গ্লাসের কথা ভুলেই গেছে। সমান তালে কেসে যাচ্ছে সে। হঠাৎই অগোচরে কেউ একজন ঠান্ডা পানির গ্লাসটা তার সামনে এগিয়ে দিল। রূপা তখন কাশির চোটে এতটা অস্থির যে কে পানি দিল তা দেখারও সময় পেল না। তড়িঘড়ি করে গ্লাসটা নিয়ে এক ঢোক গিলে দিয়ে সবটুকু পানি সাবার করে দিল। তারপর একটা লম্বা শ্বাস টেনে নিয়ে নিজেকে স্বাভাবিক করে নিচু স্বরে পড়লাম, থ্যাংক ইউ। শব্দটা উচ্চারণ করতেই রূপা নিজেই নিজের জায়গা থেকে থমকে গেল। মাঝরাতে ডাইনিং টেবিলে তাকে পানি দেওয়ার মতো কেজে গেছে। সে তড়িঘড়ি পায়ে ঘাড় ঘুরিয়ে সামনে তাকালো, আর সাথে সাথে তার বুকের স্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। গলার কাছে দলা পাকিয়ে এলো একরাশ জড়তা। সামনে দাঁড়িয়ে আছে বাঁধন, তার দুই হাত পকেটে গোজা, পরনে ছাই রঙের টি শার্ট আর সাদা ট্রাউজার। গোছানো চুলগুলো এখন অবিন্যস্ত আর এলোমেলো হয়ে আছে। তবে সব থেকে বেশি ভীতি জাগাচ্ছে তার অস্বাভাবিক লাল হয়ে যাওয়া চোখ জোড়া। সে রক্তবর্ণ দৃষ্টি স্থির হয়ে আছে রূপার উপর। রূপার সারা শরীরে লোমগুলো দাঁড়িয়ে গেল। হৃৎপিণ্ডটা যেন বুকের ভেতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে বুঝতে পারছে না এই মুহূর্তে ঠিক তার কি করা উচিত। কথা বলবে নাকি এক দৌড়ে রুমে পালিয়ে যাবে। এভাবে নিস্তব্ধতা কয়েক মুহূর্তে কেটে গেল। অবশেষে রূপা সাহস সঞ্চয় করে ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। যে না পাশ কাটিয়ে চলে যেতে নেবে, অমনি সে পুরুষালী গম্ভীর কণ্ঠস্বরটি পাথরের মতন তার পা থামিয়ে দিল। দাঁড়া। রূপা ভয়াবহ চোখ বন্ধ করে ফেলো। প্রবাদে আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। রূপার অবস্থাও ঠিক তাই। সে ধীর পায়ে ঘুরে দাঁড়ালো, মাথাটা একদম নিচু করে রাখলো। ভয় কাঁপতে কাঁপতে অস্ফুট স্বরে বলা, জি ভাইয়া বলুন। বাঁধনের কণ্ঠস্বর এবার আরো ধারালো হয়ে এলো। তুই রূপা, এই কথাটা আগে বলিস না কেন আমাকে? She should have informed me before. রূপা মাথা নিচু রেখে কোনো মতে তুতলাতে তুতলাতে বলা, আমি জানতাম না যে আপনি আমার ভাই, জানতাম না তো। বাকিটুকু উচ্চারণ করার আগে বাঁধন সজোরে একটা ধমক দিয়ে উঠল। Shut up. কি বলেছ আমি তোর ভাই? বাঁধনের এই রণমূর্তি দেখে রূপার আত্মা কেঁপে উঠল। ভাই হয়েও সে এভাবে অস্বীকার করছে কেন? রূপার দু চোখ অবাধে জল গড়িয়ে পড়ার উপক্রম হলো। সে থরথর করে কাঁপতে লাগলো। রূপাকে চুপচাপ থরথর করে কাঁপতে দেখে বাঁধন তার দিকে আরো এক পা এগিয়ে এলো। তার কণ্ঠস্বর জমাট বাঁধা বরফের মতো শীতলতা। কি হলো? উত্তর দিচ্ছিস না কেন? টেল মি। রূপা চোখ মুছে এবার মুখ তুলে তাকালো। তার কণ্ঠেও এবার জমে থাকা অভিমান ফুটে উঠল। সে ধরা গলায় বলল, হয়তো আপনি আমার মা আর বাবার সম্পর্কটা মেনে নিতে পারেননি, তবে সমাজের চোখে আপনি আমার আপন না হলেও আপনি আমার ভাই। এই ট্রুথটা আপনি চাইলেই অস্বীকার করতে পারবেন না। কথাটা শেষ হতে না হতে বাঁধনের দোচে বাঁধ ভেঙে গেল। তার ভেতরকার দীর্ঘদিনের পুষে রাখা ঘৃণাটা আগ্নেয়গিরির মতন ফেটে পড়ল। সজল একটা থাপ্পড় বসিয়ে দিল রূপার গালে। থাপ্পড়ের সেই তীব্রতা এতটাই ছিল যে পুরো শব্দে পুরো হলরুম যেন একবার কেঁপে উঠল। রূপা চাল সামলাতে না পেরে পেছনে ডাইনিং টেবিলটা ধরে ফেল। তারপর গালে হাত দিয়ে মাথা নিচু করে ঢুকরে কেঁদে উঠল। বাঁধন এবার নিচু হয়ে রূপার একদম মুখের কাছে মুখ কেড়ে ধর চেপে পড়ল। ডোন্ট ইউ ডেয়ার। ওই মুখ দিয়ে আরেকবার আমাকে ভাই ডাকলে তোর চিবুকের সব কটা দাঁত আমি থাপ্পড় দিয়ে ফেলে দেবো। হার্টলেসলি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। রূপা অবিশ্বাস্য দৃষ্টিতে ঝাপসা চোখে বাঁধনের দিকে তাকালো। বাঁধন তার উন্মত্তের মতো চিৎকার করে উঠল, তুই আমার বোন?
ইন হুইচ লাইফ? কোন জন্মের বোন তুই আমার? না তুই আমার বাবার রক্ত, আর না তুই আমার মায়ের রক্ত। তুই হলি জাস্ট একটা সাইটার, একটা বাইরের মেয়ে। অন্যের রক্তে শরীরে বইনি, অন্যের রক্তে শরীরে বইনি, অন্যের বাড়িতে রাজরানীর মতো বসে খাচ্ছিস, আর এখন আমাকে ভাই বোনের সম্পর্কে বাধা দিচ্ছিস। রূপা আর কোনো কথা বলতে পারল না। বাঁধনের প্রতিটি শব্দ বিষাক্ত তীরের মতন তার বুক চিরে দিয়েছে। মাথা নিচু করে সে শুধু অঝরে কাঁদতে লাগলো। আছে হার হিম করা এক সত্যের মুখোমুখি। বাঁধন তাকে কেবল অপছন্দই করে না, বরং মনের প্রাণে ঘৃণা করে। এতদিন সব ধোঁয়াশা যেন মুহূর্তে পরিষ্কার হয়ে গেল। কেন বাঁধন কখনো তার সামনে আসতো না, আর কেনই বা বাড়ির বড়রা তাকে কখনো বাঁধনের সামনে যেতে দিতই না। দাঁড়িয়ে থাকার মতো শক্তিটুকু রূপা হারিয়ে ফেলেছে। সারা শরীর যেন ভেঙে আসছে। সে ফোপাতে ফোপাতে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে গেল। নিজের রুমে ঢুকে সজের দরজা বন্ধ করে দিয়ে খাটের উপর আশ্রয় পড়লো। তার কান্নার শব্দ দেয়ালে ভেদ করে বাইরে এলেও ভেতরে হাহাকার যেন পুরো ঘরটাকে ভারী করে তুলল। নিজের স্তব্ধ হলরুমটা একাই দাঁড়িয়ে রইল বাঁধন। কয়েক মুহূর্তের জন্য তার মনে হলো কাজটা কি ঠিক হলো? সে কি সত্যি মেয়েটাকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে? আর ওর অমন কান্নারত ফ্যাকাশে মুখটা মনে পড়তে বুকের ভেতরটা কোথাও একটা সূক্ষ্ম চান লাগলো না? কিন্তু পরক্ষণে একটা ঘৃণা মুচকুচকে ফেললো। সে নিজের মনকে শক্ত করে পিড়পিড় করল। নো, যা করেছে একদম ঠিক করেছে। দিস ইজ হোয়াট শি ডিজার্ভস। বাঁধন ধীর পায় রান্নাঘরের দিকে এগিয়ে গেল। আসলে সে নিচে নেমেছিল এক কাপ কড়া কফি বানিয়ে নিতে, যাতে রাতের ঘুমটাকে তাড়ানো যায়। কিন্তু সে এসে দেখে রূপা বিষম খেয়ে কাশছে, অথচ মেয়েটার কাশির চোটে এতটা অস্থির যে পানির গ্লাসটা পর্যন্ত নিতে পারছে না। তখনই ঘৃণা বলে স্রেফ মানবিকতার খাতিরে সে চুপচাপ পানিটা বাড়িয়ে দিয়েছিল। কিন্তু রূপার ভাই ভাই ডাকটা তার মস্তিষ্কে সব কটা শিরা আগুন ধরিয়ে দিয়েছিল। সকাল খুব ভোরেই ঘুম ভাঙল রূপার। জানলার ফাঁক গলে নরম সোনালি আলো এসে পড়েছে তার মুখে। চারপাশে এখনো শান্ত নীরবতা, যেন পুরো পৃথিবীটা ঘুমিয়ে আছে। পাশ ফিরে তাকাতে দেখলো বৃষ্টি এখনো বাচ্চাদের মতো নাক ডেকে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। আর ঠিক তার পাশে গোল হয়ে শুয়ে আছে ছোট্ট ক্যান্ডি। ক্যান্ডিকে দেখা মাত্রই রূপার ছোট কোনো অজান্তেই একটা মায়াভরা হাসি ফুটে উঠলো। কেন জানি এখন এই ছোট্ট প্রাণীটাকে দেখলে তার মনটা খুব অদ্ভুতভাবে হালকা হয়ে যায়, যেন সমস্ত দুঃখ, ভয় আর অস্বস্তি কয়েক মুহূর্তের জন্য কোথাও হারিয়ে যায়। সে ধীরে ধীরে ক্যান্ডিকে কোলে তুলে নিল। ছোট্ট তুলতুলে শরীরটা তার বুকের সাথে মিশে যেতে রূপার ভেতরটা নরম হয়ে এলো। সে আদর করে ক্যান্ডি নরম লোমে হাত বুলাতে লাগলো। ক্যান্ডি আদর ঘুমে চোখেই রূপার হাত জিভ বুলাতে লাগলো, যেন নিজের ভাষায় অভিমান করে বলছে তার খুব খিদে পেয়েছে। রূপা হেসে ফেল, তারপর ক্যান্ডির গোলাপি নাকে আলতো করে আদরে টোক্কা দিয়ে আদরে গলায় পড়ল, ওলে বাবু, তোমার বুঝি অনেক খিদে লেগেছে? ক্যান্ডি আবারও তার হাতে মুখ ঘষতেই রূপার হাসিটা আরও গভীর হয়ে উঠল। সে ক্যান্ডিকে কোলে নিয়ে নিচে নেমে এলো। ততক্ষণে পুরো বাড়িতে ভোরের ব্যস্ততা শুরু হয়ে গেছে। রান্নাঘর থেকে মশলা গন্ধ ভেসে আসছে। রজনী রহমান আর শিল্পী রহমান সকালের রান্নারকে নিয়ে ব্যস্ত। রূপা চুপচাপ ফ্রিজ থেকে খুলে একটা চাচকা গাজর আর লাল টমেটো বের করলো। তারপর ক্যান্ডিকে কোলে নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। এত সকালে তাকে রান্নাঘরে দেখে রজনী রহমান মেয়েটার দিকে তাকে মুচকি হেসে বললেন, তুই এত সকালে রান্নাঘরে কি করছিস? রূপার ক্যান্ডির কান টেনে আদর করতে করতে নরম গলায় বললাম, এই যে ক্যান্ডির খিদে পেয়েছে, ওর জন্য গাজর আর টমেটো কাটতে আসলাম। রজনী রহমানের মুখে মায়াভরা হাসি ফুটে উঠল। তিনি রূপার হাত থেকে গাজর আর টমেটো নিয়ে বললেন, তুই দাঁড়া, আমি কেটে দিচ্ছি। এই বলে খুব যত্ন করে ছোট ছোট টুকরো করে এক বাটিতে সাজিয়ে দিলেন। রূপা বাড়িটা হাতে নিয়ে আবারও নিজের রুমে ফিরে এলো, কিন্তু রুমে না গিয়ে সোজা ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিতে পা রাখতেই ভোরের ঠান্ডা বাতাস এসে তার চুল উড়িয়ে দিল। মুহূর্তেই মনটা কেমন শান্ত হয়ে গেল। আকাশটা এখনো পুরোপুরি উজ্জ্বল হয়নি, নরম কুয়াশার চাদরে ঢাকা। চারপাশ ফাঁকা, রাস্তায় দু একটা গাড়ি ধীরে ধীরে চলছে। দূরে মসজিদে থেকে ভেসে আসা কোরআন তেলাওয়াতের সুরে সকালটা আরও মায়াময় লাগছে। রূপা বেলকনির রেলিংয়ের পাশে দাঁড়িয়ে ক্যান্ডিকে গাজরের টুকরো খাওয়াতে লাগলো। ছোট্ট ক্যান্ডিটা মজা করে খাচ্ছে আর মাঝে মধ্যে গোল গোল চোখ তুলে রূপার দিকে তাকাচ্ছে। ঠিক তখনই হঠাৎ তার চোখ চলে গেল নিজের গেটের দিকে। আহসান রহমান আর বাঁধন গেট দিয়ে ভেতরে ঢুকছে। সম্ভবত ফজরের নামাজ পড়ে ফিরেছে দুজন।
বাদনকে দেখা মাত্র রূপার বুকের ভিতরে ধক করে উঠল। গত রাতে সেই মুহূর্তটা আচমকাই তার চোখের সামনে ভেসে উঠল। বাদনের রাগে জ্বলে ওঠা চোখ, রূপার গাল দুটো অজান্তে হালকা লাল হয়ে উঠল। সে দ্রুত চোখ নামিয়ে নিল। না, এই মানুষটার দিকে সে আর তাকাতে চায় না। সে যতটা সম্ভব দূরে দূরে থাকবে বাথরুমের থেকে, খুব দূরে। বৃষ্টি ঘুম থেকে উঠে এলো, এলোমেলো চুলে দাঁত ব্রাশ করতে করতে বেলকনিতে চলে এলো। চোখে এখনো ঘুমের ঘোর লেগে আছে। রূপার সামনে এসে সে বড় একটা হাই তুলল, অলস গলায় বললাম, কখন উঠেছিস? রূপা ক্যান্ডির মাথায় আলতো করে হাত বুলাতে বুলাতে শান্ত গলায় বললাম, এই তো কিছুক্ষণ আগেই। বৃষ্টি এবার কৌতূহলী চোখে ক্যান্ডির দিকে তাকালো, তারপর আঙুল দিয়ে ক্যান্ডির গালে নরম গলে একটা আলতো খোঁচা দিয়ে মুগ্ধ গলায় বললাম, আচ্ছা একটা কথা, এতটা কিউট খরগোশটা কোথায় পেলি? কাল থেকেই দেখছি এই খরগোশটা তোর হাতেই ঘুরছে। রূপা মুচকি হেসে ক্যাঞ্চিকে আরো কাছে টেনে নিল, তারপর তার নরম মাথায় হাত বুলিয়ে দিয়ে ধীরে ধীরে বললাম, রাস্তায় পেয়েছি। বৃষ্টি যেন বিশ্বাসই করতে পারল না, যে বড় বড় করে অবাক হয়ে বললাম, হোয়াট, সিরিয়াসলি? এত সুন্দর একটা খরগোশ কেউ রাস্তায় ফেলে রাখে নাকি? আর দেখ না, একদম শান্ত, কাউকে খামচিও দেয় না। মনে হচ্ছে কারো খুব আদরের পালা খরগোশ ছিল। রূপার চোখে হঠাৎ একটুখানি মায়া নেমে এলো। সে ক্যান্ডির ছোট্ট কানটা ছে নরম গলায় বলল, আমিও প্রথম দেখেই বুঝেছি ও খুব ভালো একটা বাচ্চা। হয়তো কেউ অনেক আদর ভালোবাসা দিয়ে বড় করেছে, তাই তো মানুষের ভালোবাসাও বুঝতে পারে। বৃষ্টি কিছুক্ষণ ক্যান্ডির দিকে তাকিয়ে থেকে আবার বলল, কিন্তু কেউ ওকে রাস্তায় ফেলে যাবে কেন? রূপা কিছুক্ষণ চুপ করে থেকে রইল, তারপর আবারও দূরে তাকিয়ে ধীর গলায় বলল, হয়তো পথ হারিয়ে ফেলেছে, বা যে মানুষটা ওকে পুষতো সে কোনো বিপদে পড়ে ওকে রাস্তায় রেখে যেতে বাধ্য হয়েছে। রূপার কথাটা শুনে মুহূর্তের জন্য বৃষ্টিও চুপ হয়ে গেল। তারপর সে কাঞ্চিকে কোলে তুলে নিয়ে আদর করে গালে গাল ছেঁকে হেসে বলল, যাই বলিস, এই বাচ্চাটা কিন্তু ভীষণ কিউট আর মিষ্টি, একদম তুলতুলে একটা বেবি। রূপা হেসে ক্যান্ডির নাকটা আলতো করে চেপে ধরে বলল, তার জন্যই তো ওর নাম দিয়েছি ক্যান্ডি। বৃষ্টির সাথে সাথে হেসে উঠল। ক্যান্ডির নরম কানটা নাড়াতে নাড়াতে বলল, একদম পারফেক্ট নাম হয়েছে, সত্যি বলছি, ওর সাথে নামটা দারুণ মানিয়েছে। দুজনের কথার মাঝে ধীরে ধীরে সকালটা পুরোপুরি জেগে উঠল। বেলকুনিতে ভোরের নরম আলো ছড়িয়ে পড়েছে, ঠান্ডা বাতাসে ক্যান্ডির সাদা লোমগুলো হালকা উড়ছে। এক সময় গড়িয়ে প্রায় 8টার দিকে বাড়িতে এলো অখিল। সে মূলত বাঁধনের সাথে দেখা করতে এসেছে। অখিলকে দেখে বাড়ির সবাই বেশ আপন করে নিল। রজনী রহমান থেকে শুরু করে আহসান রহমান সবার সাথে খুব সহজভাবে কথা বলতে লাগলো। সে তার ব্যবহারটা এমন, অল্প সময় মানুষকে আপন করে নিতে পারে। কিন্তু সবার সাথে সাথে গল্প করার পর আখিল আর বাঁধন কথা বলতে বলতে বাড়ির পেছনের বাগানের দিকে চলে এলো। সকালের হালকা রোদ তখন ঘাসের উপর পড়ে চকচক করছে। দূরের গাছের পাতায় জমে থাকা শিশির এখনো পুরো শুকোয়নি। পরিবেশটা শান্ত হলো। বাঁধনের মুখে সেই শান্তির কোনো ছাপ নেই। তার চোখ মুখে শক্ত করে যেন অদৃশ্য কোনো চাপা অস্থিরতা কাজ করছে। হাঁটতে হাঁটতে সে নিচু গলায় অখিলকে জিজ্ঞেস করল, কেসটার আপডেট কি? অখিল কয়েক সেকেন্ড চুপ থেকে গম্ভীর গলায় বলল, কেভিনকে রিমান্ডে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে নারী পাচারের পুরো চক্রটা একা ও চালাতো না, ওর পেছনে আরও কেউ আছে। বাঁধনের চোয়াল মুহূর্তে শক্ত হয়ে এলো। চোখের দৃষ্টি ভয়ঙ্কর ঠান্ডা হয়ে গেল। সে থেমে গিয়ে ধীরে ধীরে বলল, মুখ খুলেছে? হ্যাঁ, একটা নাম বলেছে, মারুফ হোসেন। নামটা উচ্চারণ হতেই যেন সময়টা 1 সেকেন্ডের জন্য থেমে গেল। বাঁধনের হাঁটার গতিও থেমে গেল। তার চোখে ধীরে ধীরে অখিলের দিকে উঠল। চোখের ভেতর স্পষ্ট বিস্ময় আর সন্দেহ জমে উঠল। সে ভারী গলা আবার বলল, কি নাম বললে? মারুফ হোসেন। জানা গেছে এই মুহূর্তে তিনি দেশের বাইরে আছে, এজন্য আমাদের টিম এখনই কোনো অ্যাকশন নিতে পারছে না। অখিল আরো কিছু বলছিল, কিন্তু বাঁধনের কানে তখন আর কিছু ঢুকছে না। মুহূর্তের মধ্যেই তার মাথায় ঝড়ের মতো ভেসে উঠল সেদিনের কথা। রূপা বলেছিল তার বাবার নাম মারুফ হোসেন। বাঁধনের বুকের ভেতরটা হঠাৎ অদ্ভুতভাবে ধক করে উঠল। বাঁধনের মুখটা ক্রমশ শক্ত হয়ে উঠতে দেখে অখিল কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর ফ্রিকুচকে শান্ত গলায় বলল, তুই মনে হয় কোনো টেনশনে আছিস, কোনো সমস্যা? না, তবে এই কেসটা যত দ্রুত সম্ভব সলভ করতে হবে।
মারুফ হোসেনকে যে কোনোভাবে দেশে ফিরতে বাধ্য করতে হবে। বাদল মুহূর্তে নিজের ভেতরে অস্থিরতাটা চাপা দিল, মুখের ভাব স্বাভাবিক রাখার চেষ্টা করে নিচু গলায় বলল, হ্যাঁ, আলতাফ সাহেবও একই কথা বলছে। লোকটা দেশের বাইরে থাকায় কাজটা আরো কঠিন হয়ে গেছে। কথাটা বলার সময় তার চোখের দৃষ্টি ভয়ঙ্কর ঠান্ডা হলো। ভেতরে যেন নামটার পেছনে লুকিয়ে থাকা মানুষটাকে সে এখনই সামনে পেলে শেষ করে ফেলবে। আখিল মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলল। দুজনের কথার মাঝেই বাড়ির ভেতরে থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো শান্তা। অখিল এসেছে শুনে সে রুম থেকে বের হয়েছে। সেদিনের সাহায্যের জন্য মানুষটাকে একটা ধন্যবাদ অন্তত বলা দরকার মনে হয়েছিল তার। হালকা রঙের একটা সালোয়ার কামিজ পরে চুপচাপ হাঁটতে হাঁটতে সে বাগানের দিকে এলো। সকালের বাতাসে তার ওড়নাটা হালকা উড়ছে, কিন্তু কিছু একটা কাছে আসতেই সে থেমে গেল। অখিল আর বাঁধন দুজনেই এতটা মনোযোগ দিয়ে কথা বলছে যে তাদের মুখ দেখে বোঝা যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বাঁধনের গম্ভীর মুখে আরও কঠিন হয়ে এলো, আর অখিলও অস্বাভাবিক রকম সিরিয়াস। শান্তা আর কয়েক সেকেন্ড নিশ্চুপ দাঁড়িয়ে রইল। এখন হঠাৎই গিয়ে বিরক্ত করাটা ঠিক হবে না, তাই সে আর সামনে এগুলোই না, দূর থেকে চুপচাপ তাদের দিকে তাকিয়ে রইল দাঁড়িয়ে। তবে তার চোখ বরাবরই গিয়ে আটকে থাকছে অখিলের মুখে। অখিলের শান্ত স্থির ভঙ্গিতে কথা বলার ধরনটা দেখে শান্তার বুকের ভিতর হঠাৎ এক অদ্ভুত ভাবে থক করে উঠল। মনে হলো বুকের ভিতরে স্পন্দনটা কেঁপে উঠেছে। সে নিজেও বুঝতে পারল না কেন এমন হচ্ছে। সাধারণ মেয়েরা তো সেই পুরুষকে দেখে এমন অনুভব করে যাকে তাদের ভালো লাগে, যাকে দেখলে বুকের ভেতর অস্থিরতা কাজ করে। কিন্তু তার তো ভালো লাগে বাঁধনকে, তাহলে বাঁধনকে দেখে কখনো এমন অনুভূতি হয়নি কেন? আর এই মানুষটা অখিলকে দেখলেই কেন যেন বুকের ভেতরটা কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। শান্তা নিজের ভাবনার মাঝে হারিয়ে গিয়েছিল। ঠিক তখনই একটা ভারী পুরুষারে কণ্ঠ ভেসে এলো তার কানে। আরে শান্তা, কেমন আছো? শান্তা হালকা চমকে উঠে সামনে তাকালো, দেখলো বাঁধন আর অখিল দুজনেই তার সামনে এসে দাঁড়িয়েছে। বাঁধন সবার মতো একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে, দুই হাত প্যান্টের পকেটে কোচা, চোখে সে চিরচেনা শান্ত অথচ গভীর দৃষ্টি। আর পাশে দাঁড়িয়ে থাকা অখিলের চোখে মুখে এক অদ্ভুত স্থিরতা, আর তার উপস্থিতিতে যেন আলাদা একটা চাপ তৈরি করেছে। শান্ত দ্রুত নিজের ভেতর অস্থিরতাটা লুকিয়ে ফেল, তারপর ঠোঁটে ছোট্ট হাসি এনে অখিলের দিকে তাকিয়ে বলল, জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। তোমার শরীর এখন কেমন? ভালো। অখিল কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে আবারও শান্ত গলায় বলল, এখনো কি ভয় করে? প্রশ্নটা শুনে শান্তার ভেতরটা বিরক্তিতে ভরে উঠল। এই লোকটা কি সবসময় অফিসারের মতোই কথা বলে? বাড়ির ভেতরেও জেরা করার অভ্যাস যায় না নাকি? তবু মুখে কিছু প্রকাশ না করে কোন রকম বললাম, না। অখিল এবার হালকা মাথা নেড়ে ছোট করে ক্ষীণ হাসি টেনে বলল, গুড। একদম স্ট্রং থাকবে, চিন্তার কোনো কারণ নেই। ঠিক সেই মুহূর্তে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো রূপা আর বৃষ্টি। দুজনের পরনে কলেজ ড্রেস, কাঁধে ব্যাগ। তবে আজ রূপাকে যেন অন্যদিনের চেয়ে আলাদা লাগছে। আজ সে দুই বেনি করেনি, পুরো ঘন চুলগুলো ছেড়ে দিয়েছে। হাঁটুর পর্যন্ত নেমে যাওয়া সিল্কের মতো চুলগুলো হালকা বাতাসে উঠছে। মাথায় সাদা রঙের ছোট্ট বানি হেয়ার হ্যান্ডব্যাগ, যেটা তাকে এতটাই কিউট আর নিষ্পাপ দেখাচ্ছে যে দূর থেকে দেখলে মনে হয় কোনো পুতুল হেঁটে বেরিয়ে এসেছে। ফর্সা মুখে একদম হালকা গোলাপি আভা, বড় বড় চোখ দুটোতে ঘুম ভাঙা কোমলতা এখনও রয়ে গিয়েছে। ক্যান্ডিকে খাইয়ে সে রুমেই রেখে এসেছে, চাইলে সাথে নিয়ে যেতে পারত, কিন্তু যদি কলেজে গিয়ে ক্যান্ডি কাউকে আছড়ে দেয় বা স্যার কিছু বলে, এই ভেবেই আর নিয়ে আসেনি। দুজনের পেছন বেরিয়ে এলো আকাশ। পরনে সাদা শার্ট আর কালো প্যান্ট, শার্টের হাতা দুটো নিখুঁতভাবে খুনি পর্যন্ত কুটানো, চুল হালকা জেল দিয়ে সুন্দর করে সেট করা। দূর থেকে দেখলে সত্যি সিনেমার কোনো হিরোর মতোই লাগে। আকাশ গাড়ির পাশে দাঁড়িয়ে এসে হালকা হাসল, তারপর রূপার আর বৃষ্টিকে উদ্দেশ্য করে বলল, দুজনেই আমার গাড়িতে ওঠ, আমি পৌঁছে দিচ্ছি। বৃষ্টি কথাটা শুনে একটু অস্বস্তিতে পড়ে গেল। যে মানুষটার থেকে সে দূরে থাকতে চায়, সেই মানুষটাই বারবার অদ্ভুতভাবে তার সামনে এসে দাঁড়ায়। আর বৃষ্টি গাড়ির দিকে এগোতেই ঠিক তখনই বাগানের দিক থেকে হাঁটতে হাঁটতে বেরিয়ে এলো বাঁধন, অখিল আর শান্তা। অখিলকে দেখেই আকাশ আর গাড়িতে উঠল না,
সে সোজা এগিয়ে গিয়ে তার সাথে হ্যান্ডশেক করল। আগেই পরিচয় হয়েছিল দুজনের, অল্প সময়ের মধ্যে তাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। দুজন নিজেদের মধ্যে কথাবার্তা বলতে লাগলো। এদিকে রূপার চোখ গিয়ে আটকে রইল বাঁধনের উপর। লোকটা যেন নিজের আলাদা এক জগৎ দাঁড়িয়ে আছে, পুরো মনোযোগ ফোনে। শরীরে কালো রঙের ফিটিং টি শার্ট, সাদা ট্রাউজার নিচে, বাম হাত পকেটে গোজা, ডান হাতে ফোন স্ক্রল করছে। কপালটা হালকা কুঁচকে আছে, চোয়াল শক্ত, মুখে সেই ভয়ঙ্কর গভীর ভাব যেটা দেখলেই মনে হয় মানুষটা সবসময় রাগ নিয়ন্ত্রণ করে রাখে। সকালে নরম আলোয় তার ফসা মুখটা আরও তীক্ষ্ণ লাগছে। এলোমেলো চুলগুলো কপালের উপর পড়ে আছে। একটা পুরুষ কতটা মারাত্মক আকর্ষণীয় হতে পারে সেটা বাদনকে না দেখলে হয়তো কেউ বুঝতেই পারতো না। বৃষ্টি কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে রূপার কানের কাছে মুখটি ফিসফিস করে বলল, বাঁধন ভাইয়া কিন্তু সে হ্যান্ডসাম রে, দেখ না কত লম্বা। ওনার সামনে আকাশ ভাইয়া আর ওই ছেলেটাকে দেখে আমার মনে হচ্ছে দুইজনই 15 বছরের কিশোর। রূপার সাথে সাথে চোখ বড় বড় করে বৃষ্টির দিকে তাকাল, তারপর দত্তে চেপে নিচু গলায় বলল, ফালতু কথা বন্ধ কর, চুপচাপ দাঁড়িয়ে থাক। বৃষ্টি খিলখিল করে হেসে উঠল, তারপর দুষ্টিম ভরা চোখে রূপার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, একটা মারাত্মক সত্যি কথা বলি, শোন, আমিও যদি তোর জায়গায় থাকতাম তাহলে তোর মতো আমিও বাঁধন ভাইয়ার উপর ক্রাশ খেয়ে বসে থাকতাম। রূপার সাথে সাথে রাগী চোখে তাকালো বৃষ্টির দিকে। তার চোখে মুখে এমনভাবে কুঁচকে গেল যেন এখনই বৃষ্টি গলা টিপে ধরবে। বৃষ্টি সেটা দেখে হেসে ফেলল, তারপর ছোঁচ কামড়ে কোনো রকম নিজের হাসি চেপে চুপ হয়ে গেল। এদিকে বাঁধন তখনও রূপার দিকে তাকায়নি, পুরো মনোযোগ ফোনেই। কিন্তু অখিলের নজর হঠাৎই গিয়ে পড়ল রূপার আর বৃষ্টির উপর। সে আকাশের দিকে তাকিয়ে ফিরে তুলে জিজ্ঞেস করল, ওই দুইটা মেয়ে আবার কে? আকাশ ঘুরে পেছনে তাকাল, তারপর হালকা হাসি দিয়ে বলল, ও রূপা আর বৃষ্টি। রূপা আমার চাচাতো বোন আর ওর ফ্রেন্ড বৃষ্টি। আর রূপা তোমাদের এসপি সাহেবের ছোট বোন। রূপা নামটা কানে যেতে বাঁধনের আঙুল থেমে গেল ফোনের স্ক্রিনে। ধীরে ধীরে সে মাথা তুলে সামনে তাকালো, আর পরের মুহূর্তেই তার দৃষ্টি গিয়ে স্থির হলো রূপার উপর। রূপা তখন অন্যদিকে দাঁড়িয়ে আছে। সকালের বাতাসে তার লম্বা কালো চুলগুলো এলোমভাবে উড়ছে, কখনো গাল ছুঁয়ে যাচ্ছে তো কখনো ঠোঁটের কোণা এসে লেগেছে। সাদা বার্নি হেয়ার হ্যাট ব্যান্ড মেয়েটাকে অসম্ভব নিষ্পাপ লাগছে। বাঁধন নিচ থেকে ধীরে ধীরে পুরো মেয়েটাকে পর্যবেক্ষণ করলো। কলেজ ড্রেস, কাঁধে ব্যাগ, চুল খোলা, আর সেই ঘন কালো চুল হাঁটুর নিচ পর্যন্ত নেমে যাওয়া। চুলগুলো যেন চোখ সরাতেই দিচ্ছে না তাকে। অদ্ভুতভাবে বাঁধনের বুকের ভেতরটা কেঁপে উঠলো। সে খুব ভালো করেই লক্ষ্য করছে এই মেয়েটাকে দেখলেই তার ভেতরে কেমন যেন অস্বাভাবিক কিছু হতে থাকে। মাথা কাজ করা বন্ধ করে দেয়, রাগ হয়, আবারও চোখ সরাতেও পারে না। আজ রূপাকে চুল ছেড়ে থাকতে দেখে তার ভীষণ রাগ হলো, চোল শক্ত হয়ে উঠল। এভাবেই চুল ছেড়ে কলেজ যাচ্ছে কেন? মেয়েটা মানুষকে কি দেখাতে চায়? তার খুব ইচ্ছে করছে এখনই গিয়ে একটা চর বসিয়ে দিতে, ধর চেপে বলতে। কিন্তু ঠিক তখনই বুকের ভেতর বহুদিনে জমে থাকা সে তীব্র ঘৃণাটা আবারও মাথা তুলে দাঁড়ালো। এই মেয়েটার জন্যই তো তাকে দেশ ছাড়তে হয়েছিল। এই মেয়েটার জন্যই তার পুরো পৃথিবীটা একসময় এলোমেলো হয়ে গিয়েছিল। আর সেই অতীতের আগুন আজও বাঁধনের ভিতরে নীরবে চলছে। বাঁধনের ভাবনার মাঝে অখিল তার দিকে তাকিয়ে থ্রুকুচকে বলল, একটু অবাক আর সন্দেহ মেশানো গলায় বলল, বাঁধন, এসব কি শুনছি? তোর বোন? মানে তোর তো কোনো বোনই নেই, তাহলে বোন কোথা থেকে এলো? বাঁধন এবারেও থামলো না। সে সোজা বাড়ির ভেতরের দিকে হাঁটতে লাগলো, একদম গভীর মুখে, শক্ত মুখে, পকেটে হাত গোজা, চোখ নাম সামনে স্থির। তারপর পেছনে না তাকিয়ে ছান্দা একেবারে কেটে যাওয়া কঞ্চে বলা, আমার কোনো বোন নাই। কথাটা শেষ করেই সে বড় বড় পা ফেলে বাড়ির ভিতরে চলে গেল। তার কণ্ঠে কোনো আবেগ ছিল না, কিন্তু শব্দগুলোর ভেতরে যেন একটা অদ্ভুত দূরত্ব আর কড়াকড়ি জমেছিল। তার চলে যাওয়ার পর পরিবেশটা মুহূর্তেই থমথমে হয়ে গেল। আকাশটা একটু পরিষ্কার। অখিলের দিকে তাকালো। আসলে রূপা আমার বর্তমান চাচির মেয়ে, মানে চাচির আগের পক্ষের মেয়েও। তারপর শান্ত গলায় বলল। অখিল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বিষয়টা পরিষ্কার করে মাথা নেড়ে হালকা একটা হাসি দিয়ে দিল। ও আচ্ছা, বুঝেছি, সৎ বোন।
সকাল 10টা, আনন্দমোহন কলেজে। রূপা, বৃষ্টি, কেয়া আর নাদিয়া ক্লাসরুমের এক কোণায় বসে আড্ডায় মগ্ন। ক্লাস শুরু হতে এখনো কিছুটা সময় বাকি, তাই পুরো ক্লাসে ছোটোখাটো হইচই চলছে। আর বৃষ্টি তো কলেজে এসেই বাঁধনের বর্ণনা দেওয়া শুরু করে দিয়েছে। লোকটা কত লম্বা, কত হ্যান্ডসাম, কত ভয়ঙ্করী, গম্ভীর, সব মিলিয়ে যেন সে কোনো সিনেমার হিরো। বৃষ্টির মুখে বাঁধনের এমন প্রশংসা শুনতে শুনতে নাদিয়া হঠাৎ রূপার কোণের গুঁতো মেরে দুষ্ট হাসি দিয়ে শুধাল, কি রে, কি শুনছি? ঘরে এত কিউট একটা ভাই আছে, বলিস নাই কেন? একটু লাইন পাতিয়ে দে না ফ্রেন্ড, একটু লাইন পাতিয়ে দে না, ফ্রেন্ড থেকে সরাসরি ভাবি হয়ে যাই। এত দরকার হলে তুই নিজে গিয়ে পটা। নাদিয়ার সাথে সাথে নাটকীয় ভঙ্গিতে বুকের উপর হাত রেখে বলল, আরে তুই আমার ফ্রেন্ড, আর বাঁধন তো তোর ভাই, তুই একটু সাপোর্ট করলেই প্রেম হয়ে যাবে। বৃষ্টি এবার স্বপ্নমাখা মুখ করে বেঞ্চে হারান দিয়ে বলল, আহা সোনা, লোকটা যতটা হ্যান্ডসাম ততটাই গম্ভীর। সারাক্ষণ মুখটা এমন করে রাখে যেন দুনিয়ার সব মানুষের উপর রাগ করে বসে আছে।